হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব টপ 20 জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে রেলওয়ে এনটিপিসি এক্সামকে টার্গেট করে। এই প্রশ্নগুলো অত্যন্ত বাছাই করে বানানো হয়েছে এবং আজকে বিশেষ করে আমি তোমাদের জন্য সায়েন্সের উপরে জিকে রেখেছি 20টা। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখেছো রেলওয়ে এক্সামের জন্য তোমাদের কিন্তু সায়েন্সের উপর বেশি জোর দিতে হবে। এছাড়াও তোমরা সায়েন্স এবং ম্যাথটাকে যদি ভালো করে কভার করে নাও, তাহলে দেখবে অন্যান্য জিকে গুলো তোমরা আস্তে আস্তে তোমরা রেডি করে নেবে। যে প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। আর ভিডিওটা শুরুর আগে বলে দিই, রেলওয়ে এনটিপিসি পেড ব্যাচ শুরু হতে চলেছে, সেখানে তোমরা ওয়ান টাইম পেমেন্ট করবে 499, এবং সেপ্টেম্বর থেকেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। প্রিলিমিনারি এক্সাম অবধি চলবে। পিডিএফ গুলো পাবে তোমরা মূলত জিকে ক্লাসের উপরে, এবং জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স এর উপরে তোমরা ক্লাস পেয়ে যাবে গুগল মিটের মাধ্যমে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে এবং মক টেস্ট থাকছে 25টা। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। বায়োগ্যাস বায়োমাস থেকে কোন পদ্ধতি দ্বারা উৎপাদিত হয়? ধ্বংসাত্মক পাতন, অ্যানারোবিক গাজন, আংশিক পাতন, শুষ্ক পাতন পদ্ধতিতে। বায়োগ্যাস বায়োমাস থেকে উৎপাদিত হয় অ্যানারোবিক গাঁজন পদ্ধতিতে বা সন্ধান পদ্ধতিও বলা হয়। অ্যানারোবিক ফার্মেন্টেশন। বায়োগ্যাস উৎপাদিত হয় কাঁচা জৈব পদার্থ যেমন কৃষি বর্জ্য, সার, উদ্ভিদ উৎপাদন, পয়ঃ নিষ্কাশন ও খাদ্য বর্জ্য পদার্থ থেকে। নেক্সট প্রশ্ন, একটি গ্লাস টাম্বলারে জলে রাখা একটি লেবু পাশ থেকে দেখলে তার আসল আকারের চেয়ে বড় বলে মনে হয়। এই ঘটনার পিছনে কারণটা কি? এইরকম টাইপের সায়েন্সের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু আসবে। একটু ভালো করে ডিপলি যদি না তোমরা সায়েন্সের ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু এই রেলওয়ে এক্সামটাকে তোমরা ক্র্যাক করতে পারবে না। সায়েন্সের উপর একটু বেশি জোর দাও। অপশনগুলো দেখে নাও। আলোর বিচ্ছুরণ, আলোর অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর প্রতিসরণ, না আলোর প্রতিফলন। এটার পিছনে রয়েছে আলোর প্রতিসরণ পদ্ধতি। একটি গ্লাস টাম্বলারে জলের একটি বৃত্তাকার বাইরের পৃষ্ঠ থাকে যা উত্তল ও একটি বিবর্ধক কাঁচ। আলোর বাঁকানো ও বিন্দুতে বাঁকানোর ফলে পর্যবেক্ষণ করা বস্তুটি তার স্বাভাবিক আকারের চেয়ে বড় বলে মনে হয়। বোঝা গেল? চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। প্রোস্টেট গ্রন্থি নিম্নের কোনটির নিচে উপস্থিত থাকে? কিডনি, অন্ডকোষ, মূত্রথলি, পুরুষাঙ্গ। প্রোস্টেট গ্রন্থি থাকে এদের মধ্যে থেকে মূত্রথলির নিচে। পুরুষের প্রোস্টেট গ্রন্থি মূত্রাশয় থেকে প্রস্রাব নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হলো একটি গ্রন্থি যার এক প্রান্তে অন্ডকোষ, অন্য প্রান্তে পুরুষাঙ্গের সঙ্গে যুক্ত থাকে। কোন বস্তুর অবস্থান দ্বারা ধারণকৃত শক্তিকে কি বলা হয়? স্থিতিশক্তি, গতিশক্তি, বৈদ্যুতিক শক্তি, পারমাণবিক শক্তি। এটার অ্যান্সার কি হয়ে যাবে? স্থিতিশক্তি। গতিশক্তি কাকে বলে? কোনো বস্তু যদি তার গতিশীলতার জন্য কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। এবার আরেকটা পয়েন্ট দেখো, একটি বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তি তার যান্ত্রিক শক্তির উপর নির্ভর করে, অর্থাৎ গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টিকে বলা হয় যান্ত্রিক শক্তি। রক্তের কোন উপাদান খাদ্য, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন বজ্র পরিবহন করে? ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল, রক্তের প্লেটলেট, প্লাজমা, না আরবিসি। এটার উত্তর হয়ে যাবে কি প্লাজমা। এটি খাদ্য, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন বর্জ্যকে পরিবহন করে। প্লাজমা বিভিন্ন দ্রবীভূত পদার্থ যেমন পুষ্টি, ইলেকট্রোলাইট ইত্যাদি স্থানান্তর করে। এটি সারা শরীরে রক্তের উপাদানও বহন করে। নিম্নের কোনটি সেতু, লোহার রেলিং ও ধাতুর তৈরি সমস্ত বস্তুর ক্ষতি করে? অপশনগুলো দেখে নাও। অপক্ষয়, দুর্গন্ধতা, অম্লতা, না বিজারণ। এর মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে অপক্ষয়। অপক্ষয় কি? এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ধাতুগুলি আর্দ্রতা, অ্যাসিড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়। এটি হলো কালো এক আবরণ যা রূপার তৈরি জিনিসের ওপর বা তামার সামগ্রীর ওপর সবুজ আবরণ তৈরি করে। তাহলে অপক্ষয় কি জানা গেল? এটি আর্দ্রতা, যেখানে ধাতুগুলি আর্দ্রতা, অ্যাসিড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় এবং এর কালো এক আবরণ রূপার তৈরি জিনিসের উপরে সবুজ আবরণ তৈরি করে। নেক্সট প্রশ্ন,
0°C উষ্ণতায় বাতাসের শব্দের গতি কত? 330 মিটার পার সেকেন্ড, 334 মিটার পার সেকেন্ড, 335 না 332 মিটার পার সেকেন্ড? এটার উত্তর হয়ে যাবে 332 মিটার পার সেকেন্ড। এখানে যদি 331 অ্যান্সারটা থাকতো তাহলে 331 করতে পারতে, কারণ একটার যদি অ্যাপ্রোপ্রিয়েট তোমরা জানতে চাও তাহলে হবে 331.5। তাহলে তোমরা অপশনটা দেখে তোমরা নির্বাচন করবে কোনটা হবে। 331টা যদি থাকতো সেটা 331 অ্যান্সার হয়ে যেত। এটি প্রায় এই 332 মিটার পার সেকেন্ড, এটি প্রায় 1200 কিমি পার ঘন্টার সমান হয়। বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের ধারাবাহিকতার সাথে শব্দের বেগ পরিবর্তিত হয়। কোন রাশিয়ান রসায়নবিদ বলেছিলেন যে মৌলগুলির বৈশিষ্ট্যগুলি তাদের পারমাণবিক ভরের একটি পর্যায়ক্রমিক কাজ? কোন রাশিয়ান রসায়নবিদ বলেছিলেন মৌলগুলির বৈশিষ্ট্যগুলি তাদের পারমাণবিক ভরের একটি পর্যায়ক্রমিক কাজ? মেন্ডেলিভ, মার্কোভানিকভ, জেলিনস্কি না জাইতসেভ? এটার অ্যান্সার হয়ে যাবে মেন্ডেলিভ। তিনি পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রমানুসারে তাদের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে 63টি মৌলকে শ্রেণীবদ্ধ করে, একে বলা হয় পর্যায় সূত্র। নিচের কোন যৌগটির দ্বিবন্ধন আছে? ইথেন, মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন? দেখো কিভাবে প্রশ্ন আসছে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। এরকম টাইপের প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের কিন্তু সায়েন্সটাকে কভার করতে হবে। এটার উত্তর হয়ে যাবে ইথিলিন। ইথিলিন দুটি কার্বন পরমাণু নিয়ে গঠিত যা একে অপরের সাথে দ্বিবন্ধন যুক্ত। এর রাসায়নিক সূত্র হলো C2H4। C2H4 ইথিলিন। নিম্নের কোন ব্যক্তি পঞ্চম অবস্থা সম্পর্কিত গবেষণার সাথে যুক্ত? সিভি রমন, সত্যেন্দ্রনাথ বসু, বিক্রম সারাভাই না হোমি জাহাঙ্গীর ভাভা? পঞ্চম অবস্থা, পঞ্চম অবস্থার সঙ্গে জড়িত সত্যেন্দ্রনাথ বসু। অ্যালবার্ট আইনস্টাইনের সাথে সত্যেন্দ্রনাথ বসু পদার্থের পঞ্চম অবস্থার জন্য গণনা করেছিলেন এবং এর নামকরণ করেন বোস-আইনস্টাইন কনডেনসেট। পরের প্রশ্ন, সীসা নাইট্রেট প্রবলভাবে উত্তপ্ত হলে উৎপন্ন লালচে বাদামি গ্যাসের নাম কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, ডাই নাইট্রোজেন অক্সাইড না নাইট্রিক অক্সাইড? সীসা নাইট্রেট প্রবলভাবে উত্তপ্ত হলে উৎপন্ন যে লালচে বাদামি গ্যাসের উৎপন্ন করে সেটার নাম হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। গরম করার সময় এই সীসা নাইট্রেট সীসা মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেনে বিয়োজিত হয়। ভ্রূণ মায়ের রক্ত থেকে কোন বিশেষ কলার সাহায্যে পুষ্টি পায়? ভ্রূণ মায়ের রক্ত থেকে কোন বিশেষ কলার সাহায্যে পুষ্টি পায়? অপশন হলো প্লাজেন্টা, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব না সার্ভিক্স? এটার উত্তর হয়ে যাবে প্লাজেন্টা। প্লাজেন্টা শিশুকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থকে অপসারণ করে। শিশুকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থকে অপসারণ করে শিশুর দেহ থেকে। যদি কোনো বস্তুর গতিশক্তি তার প্রাথমিক মান থেকে 256 গুণ বেড়ে যায় তবে নতুন রৈখিক ভরবেগটি কি হবে বা কত হবে? প্রাথমিক মানের সমান, প্রাথমিক মানের 8 গুণ, প্রাথমিক মানের 16 গুণ না প্রাথমিক মানের 32 গুণ? 256 গুণ যদি গতিশক্তি বেড়ে যায়। এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আগে দেখে নাও। এটার উত্তর হয়ে যাবে প্রাথমিক মানের 16 গুণ। কিন্তু কিভাবে বেরোলো? রৈখিক ভরবেগের সূত্র হচ্ছে P √2 এখানে m এর মান হচ্ছে ভর এবং বস্তুর গতিশক্তি হলো e, অর্থাৎ 256। এটাকে রুট করলে তোমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাচ্ছ 16 গুণ রৈখিক ভরবেগ। এটা একটা শর্টকাট প্রক্রিয়া, তোমরা এটাকে ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে। যানবাহনের কি পরিমাপ করতে ওডোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয়? বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম মুখস্থ রাখতে হবে, এগুলো থেকে এক্সামে জিজ্ঞেস করা হয়। গতিবেগ, গন্ধ, দিক না দূরত্ব? যানবাহনের দূরত্ব পরিমাপ করতে ওডোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয়। যানবাহনের গতিবেগ পরিমাপ করে কে? সেই যন্ত্রটির নাম হচ্ছে স্পিডোমিটার, গতিবেগ পরিমাপ করে। আর দূরত্ব বললে ওডোমিটার।
পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতব মৌল কোনটি? প্রথম ধাতব মৌল হিলিয়াম, হাইড্রোজেন, সোডিয়াম না লিথিয়াম? এটার উত্তর হয়ে যাবে লিথিয়াম হলো প্রথম ধাতব মৌল। আধুনিক পর্যায় সারণীর জনক কে? মেন্ডেলিফ। তিনি পারমাণবিক ভর ও ভৌত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মৌলগুলিকে সাজিয়েছেন। আর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এর সংকেত হচ্ছে Li। এই সংকেতগুলো মনে রাখবে, তোমাদের হয়তো অপশানে নাম না থেকে সংকেতগুলো দিয়ে দেবে, তখন না যদি জানো সংকেত তাহলে অ্যান্সারটা করতে পারবে না। পরের প্রশ্ন, একটি শব্দের মাত্রা কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, বিস্তার না সুর? একটি শব্দের মাত্রা নির্ভর করে কম্পাঙ্কের উপরে। শব্দের কম্পাঙ্ক বেশি হলে মাত্রাও বেশি হয়। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করলে, কম্পাঙ্ক বেশি হলে মাত্রা বেশি হবে এবং একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে এবং একাধিক সুরের সমষ্টিকে বলা হয় স্বর। এটা হচ্ছে এই দুজনের মধ্যে ডিফারেন্স। শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? এটাও এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি সংক্রান্ত চক্ষু রোগের চিকিৎসার জন্য নিম্নের কোন লেন্স ব্যবহৃত হয়? হ্রস্ব দৃষ্টি সমস্যার জন্য উত্তল লেন্স, অবতল লেন্স, দ্বিকেন্দ্রী বা বাইফোকাল লেন্স না মিশ্র লেন্স? এটার অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স। মায়োপিয়াতে কাছের বস্তুকে স্পষ্ট দেখা গেলেও দূরের বস্তুকে অস্পষ্ট দেখা যায়। এক্ষেত্রে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হয় এই অসুবিধা থেকে বেরোনোর জন্য। এটি সৎ ও অসৎ উভয় প্রতিবিম্ব তৈরি করতে পারে। নেক্সট প্রশ্ন, ভারী পাথরকে জলের ভিতর সহজেই ওপরে তোলা যায়, কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় এটি? ভার্সনের সূত্র, আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র না হেয়ারের সূত্র? এটার উত্তর হয়ে যাবে আর্কিমিডিসের সূত্রের দ্বারা। স্থির, তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুর ওপরে যে আপাত হ্রাস ঘটে তা বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। এটি হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এই প্রত্যেকটা সূত্র, সায়েন্সের যত সূত্র আছে সেইগুলো কোন সূত্রটা মানে কোন লজিকের উপরে ডিপেন্ড করছে সেইগুলো কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। তবে এই রকম টাইপের প্রশ্ন এক্সাম্পল দিয়ে দেবে, তখন তোমরা অ্যান্সার করতে পারবে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বাধিক শূন্য ভূপৃষ্ঠের সমান না ভূপৃষ্ঠের অর্ধেক? পৃথিবীর কেন্দ্রে জি এর মান হলো 0। জি এর মান দুই মেরুতে রয়েছে সর্বোচ্চ। নিরক্ষরেখায় এর মান সর্বনিম্ন। পৃথিবীর কৌণিক গতি বাড়লে এই জি কমে যায় এবং কৌণিক গতি কমে গেলে জি এর মান বেড়ে যায়। শেষ প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোথায়? রাতে, গ্রীষ্মকালে, শীতকালে না সবসময় একই থাকে? শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় গ্রীষ্মকালে। শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে আর গ্রীষ্মকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই শব্দের বেগ শীতকালের তুলনায় গ্রীষ্মকালে বেশি হয়। আবার বর্ষাকালে তার তুলনায়ও বেশি হয়। তাহলে অপশনগুলো দেখবে ভালো করে, অপশনগুলো একটু কম্বাইন করে তোমরা অ্যান্সারটা দেবে। শব্দের গতিবেগ কঠিন মাধ্যমে সব থেকে বেশি হয়। তাহলে আজ সায়েন্সের যে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, খুব ভালোভাবে প্রিপারেশন করে নিও প্রশ্নগুলো। এরপরে আরো গুরুত্বপূর্ণ সায়েন্সের উপর ক্লাস আমি রাখবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ডেলি রাত 9টার সময় কুইজ পাবে, ফ্রি কুইজ একদমই। 100 জিকে পিডিএফ একটি ফ্রি কুইজ হয়, সেখানে যদি তোমরা 90+ স্কোর করতে পারো তোমরা একটা করে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও আমার স্পেশাল ব্যাচ চলছে মিসলেনিয়াস এক্সামের জন্য, ক্লার্ক এক্সামের জন্য এবং ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য অলরেডি শুরু হয়ে গেছে এবং রেলওয়ে এক্সামের জন্য স্পেশাল ব্যাচ শুরু হবে খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর মাস থেকে। যারা জয়েন করতে চাও তারা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।